আবরাজ ফিজার উপর আধশোয়া ছিল এত সময়। অর্ধেক শরীর এত সময় ফিজার উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর আবরাজের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়ল। আবরাজ ফিজার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলেই বাধা দিল ফিজা। আবরাজ কি থামার পাত্র? সে তো আরও এক ধাপ উপরে। ফিজার হাত উল্টো করে চেপে ধরে। ফিজা ভ্রু কুঁচকে নিল। আবরাজ ফিজার চোখে চোখ রাখে। অতঃপর মুচকি হেসে বলে উঠল, আমার বউ। ইমপ্রেসেড বউ। ফিজা নাকমুখ কোচকে নিল। মোটেও এসবে গলে যাওয়ার পাত্রী নয়। বিরক্তিকর স্বরে বলে, সরুন তো, আমার ঠান্ডা লাগছে। কমফর্টার দিন। ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো। বাই দা ওয়ে, তোমায় কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে সুগন্ধি ফুল। ফিজা সচরাচর লিপস্টিক ঠোঁটে লাগায় না। দিলেও খুব অল্প স্বল্প। তবে আজ অনেক বেশি গাঢ় রঙের লিপস্টিক দিয়েছে সে। ফিজা হেয়ালি স্বরে বলে উঠল, মেয়েদের সাথে ভালো ফ্লার্ট করতে পারেন আপনি। তুমি তো আমার বউ। ক্ষুধা পেয়েছে আমার। ফিজা বুঝতে পারছে আবরাজ এত সহজে ছাড়বে না তাকে। বাহানা কোনোটাই কাজে আসছে না। আবরাজ এর মধ্যে আবদার করে বসল, একটা চুমু খাই প্লিজ বউ, না করো না। আমার ভয়ঙ্কর রকমের ইচ্ছে হচ্ছে একটা চুমু খাওয়ার। ঠোঁট নেড়ে কিছু বলার আগেই বুঝতে পারল ওষ্ঠদ্বয় আবরাজ নিজের দখলে নিয়েছে। শুধুই কি ঠোঁট, ফিজার দেহখানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র পায়তারা চালিয়ে যাচ্ছে। ফিজা ছটফট করতে থাকে। সুযোগ পাচ্ছে না মেয়েটা। কিভাবে জব্দ করবে এই পুরুষটাকে? একবার নিজের দাঁত কাজে লাগল। সুযোগ বুঝে দাঁত ফুটাল আবরাজের সিগারেটে পোড়া ঠোঁটে। নোনতা স্বাদ পেতেই বুঝতে পারে রক্ত এসছে। অথচ সামনের মানবের এতে কোনো হেলদোল নেই। সে নিজের খায়েশ মিটিয়ে তবে ছাড়ল, ছেড়েই বাঁকা হেসে বলে উঠল, সমানে সমানে না হলে খেলে মজা নেই। আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করবে সুগন্ধি ফুল। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে। লজ্জা শর্মের বালাই নেই এই পুরুষের মধ্যে। খুব ভালো করে বুঝতে পারছে ফিজা। ফিজা বিরক্তিকর স্বরে আওড়াল, বাড়ি যেতে চাই। খাবা না? আবরাজ জিজ্ঞেস করে। ফিজা আবরাজকে নিজের উপর থেকে ঠেলে সরিয়ে দেয়। এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে, কাঁধ ব্যাগ ঝুলিয়ে কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াল। আবরাজ কি ভেবে দ্রুত বউয়ের পেছনে ছুটে। ফিজা ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হুইস্কির বোতল নিল। যা দেখে আবরাজের চোখ অটোমেটিক বড় হয়ে গেল। দ্রুত কদম ফেলে ফিজার পেছনে এলো। গাড়িতে বসে ফিজা সেটার মুখ খুলতে লাগল। আবরাজ গম্ভীর স্বরে বলে, এটা খেলে তোমার মাথা ঘুরবে। নেশা হবে না? তোমার হবে। আপনার হবে না? আবরাজ জবাব দিল না। নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না তার সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে, ব্যাপারটা হাস্যকর। ফিজা এটার ক্যাপ খুলতেই আবরাজ সেটা নিজের কাছে টেনে নিল। ফিজা চটে গেল। রাগান্বিত হয়ে বলে উঠল, দিন আমাকে, আমি খেতে চাই ওটা। আবরাজ এটা ফেলে দিতে নিলেই ফিজা তড়িতে বলে উঠল, আমি খাবো না। আপনি খান। আপনার তো নেশা হয় না। আবরাজ কিছু ভেবে ঢকঢক করে অর্ধেক বোতল খেয়ে নিল। কিন্তু খাওয়া শেষ বেচারা বুঝতে পারছে এটা আসলেই সাধারণ নয়। দৃষ্টি তুলে ফিজার দিকে তাকিয়ে একটা দুইটা তিন চারটা ফিজাকে নিজের চোখের সামনে দেখল। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে সাব্বিরকে কল দিল। আবরাজ শুধু চোখ বন্ধ করল। ফিজা তবুও একটু চিন্তিত হল। আদৌ আবরাজ খানের নেশা হয়েছে তো? ড্যাশ 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 ড্যাশ। ইলা বেগমের বাবা জার্মানির কিন্তু মা বাঙালি ছিল। এবং উনার বাবা জিং প্রথমবার বিজনেস সূত্রে বাংলাদেশ এসে দেখা হয়েছিল হালিমা ইরিন এর সাথে। দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, এবং জন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এবং সেখান থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু। যদিও হালিমা ইরিন ছিল একজন সাধারণ এমপ্লয়ি, আর মিস্টার জিং ছিল একজন সফল বিজনেসম্যান। হালিমা ইরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং বংশপরিচয় ভালো, তার উপর দেখতে ছিলেন চমৎকার সুদর্শনা। সেক্ষেত্রে জন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন তাই তাদের ভালোবাসা পরিণয় পেয়েছিল। এবং এটার সূচনা হয়েছিল চমৎকারভাবে। বছর ঘুরতে কোল জুড়ে এলো মেয়েইলা। সে কি আনন্দ দম্পতির! কিন্তু সুখ তো সবার কপালে সহে না। তেমনি হালিমা ইরিন এর কপালেও বেশি দিন স্থায়ী হয়নি সেই সুখ। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন তিনি। এবং মেয়ের যখন 3 বছর বয়স তখন পরকালের চলে যান তিনি। মারা যাওয়ার আগে অবশ্য নিজে আবার স্বামী বিয়ে দেন, যার নাম ছিল নিকিতা। এবং ভীষণ ভালো ছিলেন সেই মহিলা। আর তারই ছেলে হচ্ছে যে নিকিতার আগের সংসারের ছেলে। উনার আগে একটা বিয়ে হয়েছিল, তবে স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হালিমা ইরিন এর মৃত্যুর পর সব কিছুই কেমন বদলে গিয়েছিল।
নিকিতা সবকিছু সামলেছে, শুধু নিজের ছেলেকে সামলাতে পারেনি। সে সর্বদাই ইলা বেগমকে অত্যাচার করত, যা নিয়ে প্রায়ই ঝামেলা হতো জিং এবং নিকিতার মধ্যে। তবে ইলা বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয়। এভাবে বড় হতে লাগলো দুজন, এবং জিকে সামলে রাখত নিকিতা। আর ইলা বেগমকেও অনেক ভালোবাসত। দুজনকে কখনো তিনি আলাদা করে দেখেনি। নিজের ছেলেমেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটতে লাগল। এদিকে জি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে ইলার প্রতি দুর্বল হচ্ছে সে। এবং এক সময় সে উপলব্ধি করে নিজের স্টেপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে সে, যেটা ছিল দৃষ্টিকটু এবং ঘৃণিত একটা কাজ। নিকিতা এটা জানার পর ইলাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, এবং নিজেদের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথে বিয়ে ঠিক করলেন। আর সেই পাত্র ছিল মিলন খান। এই সব কথা জি এর কানে পৌঁছানো মাত্র সে প্রচুর রেগে যায়, এবং একদিন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে ইলার রুমে যায়, আর বাজে কিছু করার জন্য জোরজবরদস্তি করে। কিন্তু জিং এবং নিকিতা বাড়ি ছিল সেদিন, আর তারা জিকে আটকাতে এলে জি এর হাতে সেদিন ধস্তাধস্তিতে মৃত্যু হয় মিস্টার জিং এর। এবং নিকিতা নিজে খুন এবং ধর্ষণের চেষ্টায় ছেলের বিরুদ্ধে কেস করেন। এতে জি জেলে চলে যায়। কিন্তু ততদিনে জি নিজে যে গ্যাংস্টার হয়ে গিয়েছিল কেউ সেটা জানত না, যার জন্য তাকে জেলে নিলেও নিজের ক্ষমতায় সে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু সব খারাপ এর মধ্যেও নিকিতা ততদিনে একটা ভালো কাজ করে ফেলেছিল। আর সেটা হচ্ছে মিলন এবং ইলার বিয়ে দিয়ে দিয়েছিল। আর তিনি নিজেও মারা গিয়েছিলেন। দুইবার এত বড় কিছু হয়েছে নিজের সাথে যা তিনি ভেবেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর জি জার্মানি চলে গিয়েছিল। আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না ইলা বেগম এর সাথে। তবে হুট করে একদিন জি ইলা বেগম এর কাছে সবকিছুর জন্য ক্ষমা চান, আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হন, যার জন্য ইলা বেগম ক্ষমা করে দেন উনাকে। আর তার কিছু দিন পরেই উনার স্ত্রী মারা গিয়েছিলেন। ত্রিনার তখন এসএসসি পাস করেছিল। তবে মায়ের মৃত্যুতে মেয়েটা একদম ভেঙে পড়ে। তখন ত্রিনাকে সাথে করে নিয়ে আসে ইলা বেগম, এবং এরপর অবস্থা আরও বেগতিক হয়। এবং ওই সময়টা আবরাজ ত্রিনাকে অনেক বেশি সাপোর্ট করেছিল, যদিও খান পরিবারের সবাই এটা করত। তবে আবরাজের প্রতি দুর্বল হয়ে পড়ে ত্রিনা, এবং আবরাজ সেটা বুঝতে পেরে নিজস্ব দূরত্ব বজায় চলত। ত্রিনাকে অজি নিজের কাছে নিয়ে যায়। সবাই এখানেই এটার সমাধান ভাবলেও আসলেই তেমনটা হয়নি। ত্রিনা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরবর্তীতে হসপিটালাইজড করতে হয়, এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কোনো পরিবর্তন আসেনি। বাধ্য হয়ে মিস্টার জি ইলা বেগম এর নিকট আবরাজকে চায়। বিয়ের প্রস্তাব দিলে এতে রাজি হয় না আবরাজ, কিন্তু ত্রিনাকে মেন্টালি সাপোর্ট করবে এমনটা আশ্বাস দেন। ততদিনে আবরাজ স্কলারশিপ পেয়ে জার্মানির একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল বিধায় আরও সহজ হয়ে গেল। মিস্টার জি আবরাজকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। আবরাজ সেখানে থাকতে শুরু করল। আর এটাই হয়তো স্যারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সাব্বির এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামল। ফিজার পাশে বসে বেঘোরে ঘুমোচ্ছে আবরাজ। উহু এমনি ঘুমোচ্ছে না বেচারা, অতিরিক্ত অ্যালকোহল এর ফলে বেহুশ আছে আপাতত। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, কেন বিশ্বাস করব এসব? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। আমার প্রশ্ন ছিল আপনার স্যার বিয়ের রাতেই কেন এখানে চলে এসেছিল? সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে। ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না, হয়তো আবরাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। সাব্বির ফিজাকে আবার বলে, বিশ্বাস না হলে বড় ম্যাডামকে জিজ্ঞেস করবেন। তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি? মিষ্টির বয়স দেখেছেন, সবেমাত্র ক্লাস 6-এ পড়ে। এসব অনেক আগের ঘটনা। ফিজা থমথম খেল। আসলেই আবরাজ আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট। আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল বিধায় ইলা বেগম যখন ভুলবশত কনসিভ করেন তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা। এমনটাই শুনেছে ফিজা। ফিজা হতাশ হল। সার্ভেন্টও কেন কিছু বলেনি? আর ইলা বেগমই বা কেন তাকে জি কিংবা ত্রিনার ব্যাপারে এতদিন কিছু বলেনি? তবে কি আবরাজের আজ এই অবস্থার পেছনে কোনোভাবে মিস্টার জি এর অবদান রয়েছে? ড্যাশ 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 ড্যাশ। অনেকদিন হয় আব্রাহাম মেহরিন এর কথা বলেই গিয়েছিল। তবে আজ হঠাৎ ফিজার স্থানে অফিসে মেহরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল। মেয়েটা এত ভীতু। সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলেও এখন মেহরিন এর ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম। আব্রাহাম মেহরিন এর দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে, রিল্যাক্স, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাচ্ছি না আমি, কিছুটা তোতলানো স্বরে বলে মেহরিন। সাদা একটা নর্মাল 3 পিস পরা মেয়েটা, ওড়না গলায় ঝুলানো,
চুলগুলো অত বড় নয়। ফিজার চুল অনেক লম্বা, তবে মেহরিনের চুল বেশ ঘন। বিনুনিটা বেশ মোটাসোটা, ঠিক মেহরিনের মতোই। আব্রাহাম আনমনে হাসে। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসল। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কিসে পড়ছো তুমি? অনার্স ফাইনাল ইয়ার। মেহরিনের উত্তর শুনে আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার বিশ্বাস হচ্ছে না। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, বাচ্চা মেয়ে, এতগুলা টাকা! ফিজা বিস্ময় নিয়ে শুধালো। আবরাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে। একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করল। আবরাজের ফোনে শব্দ হয়। আবরাজ ফোন চেক করে। সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয়। মুহূর্তে রাগে চোয়াল শক্ত হয়। ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে। নিচে পড়ে বরফ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে কিছুটা বরফ ফিজার উপর পড়ে। ফিজা অবাক হয়। এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা? আর এতগুলা টাকা বাদিল কি কারণে দিয়েছে? কতরকম প্রশ্ন। আবরাজ ফিজার হাত টেনে ধরে আচমকাই। বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করল, গাড়ি রেডি করো, 10 মিনিটস, তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই। এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। ফিজা পুরো হতভম্ব। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তার মধ্যে আবরাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। আবরাজ মাস্টার বেডরুমে নিয়ে ফিজাকে সেটায় লক করে দিল। সার্ভেন্ট 3 জন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাহিরে। আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবে যেন ফিজা রুম থেকে বেরোতে না পারে। বেশ রাত হয়েছে। বিদেশের বাড়িতে সে সব বোঝার জো নেই। লাইটিং, মানুষের আনাগোনা, কোনোটার কমতি নেই। যে যার মতো এনজয় করছে। সাব্বিরের মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘোরাঘুরি করতে। কিন্তু হায় আফসোস, এটা বোধ হয় এ জন্মে আর সম্ভব হবে না। তার স্যার নিজে বিয়ে করল 3 বছর হলো। না স্যার বাসর করল, আর না তার বিয়ের 1 বছরে তাকে বাসর করার মতো ছুটি দিল। সাব্বিরের এমন সিরিয়াস মোমেন্টে এসেও এমন চিন্তাভাবনার জন্য সে নিজেই তাজ্জব বনে গেল। কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল। তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছিল। বাড়ির ভেতর প্রবেশ করার আগেই আবরাজের ঘুম ভেঙেছে। আর গেট থেকে বাড়ির ভেতর যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরই 2 জন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে। সেটা চেকিং করাই ছিল। কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না। অগত্যা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ। কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে আশা করেনি কেউ। টাকা টাকা আবার পার্সেল করে পাঠায় নাকি কেউ? কিন্তু কেউ একজন পাঠিয়েছিল। আর একখানা মেসেজও ছিল আবরাজের জন্য। মেসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল। সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না। গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামল। চারদিকে সাদা বরফে ঢাকা। শুধু রাস্তাটাই কালো। কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। 4টা কালো গাড়ি থেকে 4 জন করে গার্ড বেরিয়ে এলো। 5 নম্বর গাড়িটা থেকে বেরোলো প্রথমে সাব্বির, তারপর ঘুরে গিয়ে ওপাশের দরজা খুলে দিল। গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল। প্রশিক্ষণরত কি না। রাস্তার বিপরীতে দাঁড়িয়ে 3টা গাড়ি আর 5-6 জন গার্ড। আর মিস্টার জি। সবার চোখে কালো চশমা। গাড়িগুলোর লাইটের আলোতে চারপাশ আলোকিত। আবরাজের সৈন্য সংখ্যা তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে। আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপর উঠে বসল। একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাঁজে খুঁজে দিয়ে গেল। আবরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙুলের ভাঁজে নিয়ে আচমকাই মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শুট করে দিল। মিস্টার জি এর হাতেও সিগারেট। তিনি শুধু আড়চোখে তাকালো একবার নিচে নিথর দেহের গার্ডটার দিকে। ভ্রুক্ষেপহীন তিনি। আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেলল। এরা আসলেই কি জীবিত ছিল? আপনি মানুষ হবেন না? সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন? এরা তো আপনার লোক ছিল। আমাকে শিখাতে এসো না। আমি জানি এরা তোমার লোক। এনিওয়ে, ডিসিশন কি চেঞ্জ হয়েছে? নাকি আর কিছু ট্রেইলার প্রয়োজন? আবরাজ শান্ত। সিগারেট টানে। মিস্টার জি আবার বলে, ক্লাবে একজন বেশ চড়া দাম দিবেন বলেছে। পছন্দ করেছে মেয়েটাক। আবরাজ কি এত ভালো মানুষ? বউয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র? উহু, মোটেও নয়। আবরাজ সাথে সাথে আবার টিগার চাপে। শব্দ হয় না কোনো। শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুঁকড়ে ওঠেন। আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনের ডিকির উপর থেকে। সিগারেট অদূরে ফেলে দেয় ছুঁড়ে। এরপর শান্ত স্বরে বলে উঠে, এতদিন ছেড়ে দিয়েছি বলে সব সময় ছেড়ে দেব এটা ভাবা বোকামি।
আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবীতে থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার। আপনি কি ট্রেইলার দিয়েছেন আমায়? আমি আপনাকে দিয়ে গেলাম। আবরাজ জন গার্ডকে কিছু ইশারা করে দিল। এরপর নিজের রিভলভারটা আবার কোমরে খুঁজে নিল। পেছনে বাকি গার্ডরা সাথে এলো। সাব্বির আবরাজের পাশে হাঁটে। তবে দূরত্ব রয়েছে যথেষ্ট। সে বিড়বিড় করে আওড়াল। ম্যাডাম, এসব জানতে পারলে কি হবে? ইয়ামাবুদ, আমার তো এখন থেকে টেনশন হচ্ছে। আবরাজ আচমকাই সাব্বিরের কলার টেনে ধরল। বেচারা আবরাজের চেয়ে বডি ফিটনেস কিছুটা দুর্বল। আবরাজের মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমন ভাবে কলার ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে, এটাই স্বাভাবিক। আবরাজ সাব্বিরের কলার ঝাঁকিয়ে বলে উঠল, সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে, আই সয়ার তোমার আর এই জীবনে বাসর করা হবে না। সাব্বিরের ভয় আত্মাটা এত সময় ছটফট করলেও আবরাজের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগল, বিয়ের পর যদি বাসর করতে না পারি, তাহলে ব্যাটাছেলে হয়ে জন্মানোটা যে বৃথা যাবে স্যার। ভাগ্য ভালো আবরাজ এটা শুনতে পায়নি। নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাষাণ পুরুষ আবরাজ খান। সাব্বির পেছনে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখল জন গার্ড মিস্টার জিকে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে। এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল। সাব্বির চারদিকে তটস্থ নয়নে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, স্যার, পাক্কা প্রমিজ, আপনার কসম ম্যাডামকে কোনো দিন আমি এসব বলবো না। কিন্তু যদি জেনে যায়, তাহলে ও তুমি বাসরের কথা ভুলে যাও। আবরাজ সাথে সাথে জবাব দেয়। সাব্বিরের মুখখানা একদম চুপসে গেল। আবরাজ সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতর শার্টে ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এত সুদর্শন একজন পুরুষ। সে ছেলে হয়েও এই বেডার উপর রোজ 14 বার ক্রাশ খায়। কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে। আর এই বেডা একটা সাইকো। সাব্বিরের বাসরের কথা মনে পড়ে কান্না পেল। তবে আবরাজের কণ্ঠস্বরে শুনে কান্নাগুলো যেন ভয় বেরিয়ে এলো না। সাব্বির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে। ড্যাশ 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 ড্যাশ। আমার 24 বছর শেষ হতে আর 4 মাস বাকি আছে। আমি বাচ্চা না। কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের। তাহার 28 বছরের জীবনে এমন কারোর সাথে পরিচয় হয়নি। আব্রাহাম থমথমে স্বরে বলে উঠল, দেখে বোঝা যায় না। এনিওয়ে, আমার খাবারটা একটু সার্ভ করে দিতে হবে। আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে। মেহরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম। মেহরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে। আব্রাহাম অবাক হয়। একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল। মেয়ে মানুষ তো একটু অ্যাটিটিউডওয়ালা হবে। এমন সাদাসিধে টাইপ কেন হবে? এর কি মাথায় ঘিলু নেই? একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল। অদ্ভুত মেয়ে মানুষ। ড্যাশ 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 ড্যাশ। আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে, সন্ধ্যায় তোমার দেওয়া করা ডোজের অ্যালকোহলেও এত মাতাল করতে পারেনি আমায়। ফিজা পেছনে থেকে আচমকাই এরূপ কথায় চমকে উঠল। রাতের পোশাক পরছিল মেয়েটা। বিস্ময় নয়ন জোড়া বেশ বড় বড় আকৃতি ধারণ করল। টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল। অতঃপর ঘুরে আবরাজের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হল। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিজা ওয়াশরুমের কাছের দেয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ মেয়েটা চোখ বন্ধ করে। ওদিকে ও দেয়াল, তার মানে আবরাজ। ভাবতে পারে না আর। রাগে দুঃখে দাঁত কিরমির করে বলে উঠল, এটা কোন ধরনের ভদ্রতা আবরাজ? ভদ্র নই আমি, ড্রেস চেঞ্জ করছি আমি। করো, আপনি বাহিরে যান। ফিজা নিজের রাগ সংবরণ করে কোনো রকম বলে। আবরাজ নড়ে না, বরং বাথটবে বসে। পানি নেই সেখানে, কয়েকটা গোলাপ ফুল রয়েছে, বেশ তরতাজা। হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে। আবরাজ সেখান থেকে একটা ফুল হাতে তুলে নিল। এরপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে, শুধু শুধু টাইম ওয়েস্ট করো না। আমি যাচ্ছি না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরাজের দিকে। গায়ে বাহিরের পোশাক, গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ ছড়াচ্ছে। ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ। ফিজা সে সব মাথা থেকে ঝেড়ে ফেলে চারদিকে দৃষ্টি ঘুরালো। ওয়াশরুমটা যথেষ্ট বড়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে আবরাজের পাশ দিয়ে যেতে হবে। ফিজা ধীরে পায়ে একদম আবরাজের কাছে গেল। সামান্য ঝুঁকে আবরাজের বুকে বা হাত রাখল। আবরাজের দ্বিতীয় বারের ন্যায় এই রমণীর অদ্ভুত ছোঁয়ায় শরীর মন শিহরিত বিস্মিত হতে লাগল। এক দৃষ্টিতে বউয়ের বুকের খাজের টাওয়ালটার দিকে একবার তো চোখের দিকে একবার তাকায়।
ভ্রুজোড়া কুঁচকে গম্ভীর স্বরে বলে উঠল, এভাবে মনোরঞ্জনের চেষ্টা, পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে, এটা কিন্তু অন্যায়। ফিজা মুচকি হাসল, মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা, কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই। কিন্তু সে নিজেও কিছুটা এলোমেলো, শ্বাস প্রশ্বাস দূরত্ব চলছে। হঠাৎ আবরাজ অনুভব করল বউ তাকে ধোঁকা দিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই দরজাটা অদ্ভুত শব্দ করে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। রুমের ভেতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুম দেখার উপায় নেই। ফিজা রুমের ভেতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল। আবরাজ তখনও বসে আছে বাথটবে। বউ তাকে বারবার ধোঁকা দিচ্ছে। বেচারার এটা ভেবেই যেন আসমান জমিন এক হচ্ছে। কি সাংঘাতিক মহিলা! আবরাজ বিড়বিড় করে আওড়াল, আই লাইক ইট বউ। ভালোবাসি বলতে পারছি না, এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম। আবরাজ ছাড়ল না, বরং হাত বাড়িয়ে বাথটাবের পানির লাইন চালু করে। গড়গড় করে পানি আসতে শুরু করে সেখানে। ফিজার রাগে শরীর কাঁপে। একটু আগে শাওয়ার নিয়েছে সে। মাত্র ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসছিল। আর তক্ষুনি আবরাজ তাকে টেনে আবার ওয়াশরুমে নিয়ে এসছে। আর দরজা লক করে বাথটবে ফেলে দিয়েছে। ফিজা রেগেমেগে বলে উঠল, সমস্যা কোথায় আপনার? এমন গায়ে পড়া স্বভাব কেন ন্যাকা মেয়েদের মতো? আমি ন্যাকা নই, সুগন্ধি ফুল। আবরাজ ন্যাকা সুরে বলে। ফিজার ভ্রু কুঁচকে আসে। গম্ভীর স্বরে বলে, আমার নাম ফিজা। হ্যাঁ, আর আমার সুগন্ধি ফুল। আবরাজ ফিজার কাঁধে পানি দিতে দিতে বলে। ফিজা ঝট করে হাত সরিয়ে দেয়। আবারও ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে উঠল, তুমি জানো তোমার শরীর থেকে দারুণ একটা স্মেল আসে। সেই জন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ গুজে পড়ে থাকেন। আবরাজ ঠোঁট কামড়ে হাসে। ফিজার বুকে চিনচিন করে। সুদর্শন এই পুরুষটা এভাবে হাসতে পারে। কত চমৎকার সেই হাসি, অথচ মুখটা সব সময় হুতোমপেচার মতো করে রাখে। ফিজা একটু ইমোশনাল হয়ে আবরাজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আবরাজ তখন দুষ্ট হেসে বলে উঠল, এভাবে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? চুমু কি তুমি খাবে নাকি আমি দেব? ফিজার যেন হুঁশ এলো। ঠান্ডায় শরীর কাঁপে, পানি গরম, তারপরও রাতের বেলায় দুই বার গোসল দেওয়া মুখের কথা নয়। শরীর কাঁপে মেয়েটার, দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে অস্ফুটে বলে, ছাড়ুন আমায়। ঠান্ডা লাগছে তোমার? আবরাজের মুখে তখনও দুষ্ট হাসি। পানির মধ্যে মেয়েটার শরীর চেপে ধরে রেখে আবার কেমন বেয়াদবের মতো প্রশ্ন করছে। ফিজার রাগে চোয়াল চেপে আসে। দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন আবরাজের ফোন বাজে। আবরাজ ফিজাকে ছেড়ে এক হাতে পকেট থেকে ফোন বের করল। ফিজা কলকে করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাঁকিয়ে তাকালো। ত্রিনা নামটা দেখে তাচ্ছিল্য হাসে। আবরাজকে তাচ্ছিল্য করে বলে উঠল, আমার ঠান্ডা লাগছে না, আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে আছে। যান মেয়েটাকে গিয়ে ঠান্ডা করুন। এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে। আবরাজ কলটা রিসিভ করে না। ফিজা ভাবে হয়তো সে এখানে রয়েছে সেই জন্য রিসিভ করছে না। তাই আবরাজকে সরানোর চেষ্টা করে, আবার জানতে চাইল, আচ্ছা সাথে কেন নিয়ে আসেননি বলুন তো? তাহলে ভালো হতো আপনার। ফিজা আবরাজকে অল্প একটু সরাতে সক্ষম হলো। তবে বেশি সময়ের জন্য নয়। স্বল্প সময়ের এর ব্যবধানে নিজের হাতে উল্টো টান অনুভব করে ধপাস করে পিছিয়ে আবার বসে পড়ল। কিন্তু এবার আর শুধু বাথটবে নয়, আবরাজ নিজের উরুর উপর বসিয়েছে বউকে। ফিজা ভ্রু জোড়া কুঁচকে আবরাজের দিকে তাকাতে আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল, এটার জন্য তো ওকে হেপ্পি। নিজের হাতের ফোনটা আবরাজ বাথটাবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানি ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখল। শান্ত স্বর, অথচ ফিজার শরীর শিরশির করে। আবরাজের দিকে আর চোখে তাকাতে আবরাজ বলে উঠল, অনেকটা বেশি দোষ করেছি আইনো। আমি এটার জন্য অনুতপ্ত। বাট সরি, এখন যেটা করছি সেটার জন্য তো নয়। ফিজা কিছু বুঝে ওঠার আগেই আবরাজ ফিজার গায়ের গেঞ্জিটার কাঁধটা টেনে নিচের দিকে নামিয়ে নিল। শরীর ভিজে চুপসে আছে দুজনের। আবরাজের সেদিকে খেয়াল নেই। অধর সুধাপান করতে ব্যস্ত হল। বেহা হাত জোড়াও ফিজার শরীরে বিচরণ করছে। ফিজার ঠান্ডায় আর এতটা গভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আছে। কোনো রকম নাকে দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে। তবে এভাবে কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে। ফিজার হাত দুটো আবরাজের পিঠে ঢিলে হতে আবরাজ একটু থামল। অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে দেখল ফিজা পিটপিট করে তাকিয়ে আছে। ফিজা হাসছে। আবরাজের ঠোঁটের উপর বা হাতের তর্জনী আঙুলটা ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে, যখন ইচ্ছে ছিল না সত্যিটা জানার জন্য তখন নিজ থেকে সরে গিয়েছে। আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো। আর দেখুন না, আমার দেহটা আমায় সঙ্গ দিল না। ফিজার চোখের পাতা বন্ধ হচ্ছে।
আবরাজ বুঝতে পারছে রাতে নিশ্চয়ই মেয়েটা খাবারও খায়নি। তার উপর এত সময় ঠান্ডার মধ্যে। আবরাজের মনে পড়তে দ্রুত ফিজার গেঞ্জিটা একটানে খুলে নিল। নিজের গায়ের শার্ট ব্লেজার এক হাতে বোতাম খুলে একদম উন্মুক্ত লোমশ বুকে চেপে রাখল বউকে। এরপর গা থেকে কোনো রকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এভাবে বসা থেকে ফিজারকে জড়িয়ে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটার গায়ে এখন ইনার আর একটা প্লাজো। সাধারণ পোশাক ছিল এত সময়ে। ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজো। আবরাজ ওয়াশরুমে বাথটব থেকে নেমে রুমের ভেতর যাওয়ার পর আগে টাওয়াল নিল। ফিজার গায়ে পেছনে থেকে জড়িয়ে দিল। এরপর কল লাগালো সাব্বিরকে। বাড়িতে একটা রুমে থাকে সাব্বির। সার্ভেন্টকে খাবার দিতে বলে আর একটা মোবাইলের ব্যবস্থা করতে বলে কল কাটল। থম মেরে বসে আছে আবরাজ। মস্তিষ্কে কিছু সময় পূর্বে ঘটনা স্মরণে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে। কমফর্টারের নিচে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে শুয়ে আছে ফিজা। চুল এলোমেলো অল্প ভেজা। আবরাজের শরীরে শিহরণ বয়ে যায়। মেয়েটা জেগে থাকলে কথা বললে একদম কঠিন পাথর। অথচ এখন ঘুমের মধ্যে মনে হচ্ছে কত সহজ সরল। আবরাজের হাতটা বাড়িয়ে ফিজার মাথায় রাখে। ভেজা চুলে হাত চালায়। দরজায় নক পড়তে আবরাজ উঠে গেল। একজন সার্ভেন্ট। খাবার একটা ট্রেতে 2টা স্যুপের বাটি। আবরাজ সেগুলো নিয়ে ফিরে আসে। কিছু সময় ডাকাডাকি করে ও ফিজার কোনো রেসপন্স নেই। আবরাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড়ে ধরে। ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠে বসতে গিয়ে আবরাজের মাথার সাথে ধাক্কা খেল। কিন্তু আবরাজ একটুও নড়ে না। বরং ফিজার 2 বাহুতে নিজের 2 হাত রাখে। নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে, লজ্জা পাবে, ওঠো না। ফিজা সাথে সাথে শক্ত করে গায়ের কমফর্টার চেপে ধরে। অনুভব করে শরীর উন্মুক্ত। শুধু কমফর্টার দেওয়া। ভীতু হওয়ার বদলে মেয়েটার আগে গোজগোজ করতে করতে বলে, আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আপনার একটুও লজ্জা নেই? না, তোমাকে দেখার পর থেকে লজ্জা কি জিনিস সেটা আমি ভুলে গিয়েছি। আবরাজ গম্ভীর স্বরে বলে, ফিজা কি বলবে এই মানুষকে? কিছু বলার চেয়ে চোখ থাকা শ্রেয় মনে হচ্ছে। আবরাজ আবার সিরিয়াস কণ্ঠে বলে উঠল, বউয়ের কাছে আবার লজ্জা কিসের? স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না। আবরাজের কথায় কিছুটা লজ্জা ঘিরে ধরল সুন্দরী রমণীকে। ফিজার ইচ্ছে করছে আবরাজের সিল্কি চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে। আজেবাজে কথা ভালোই শিখেছে আবরাজ বুঝতে পারে ফিজা। আবরাজ ফিজাকে ড্রেস এনে দেয়। এর মধ্যে আবার কেউ বাড়ির সদর দরজায় কলিং বেল বাজাচ্ছে। আবরাজ গেল। সাব্বির এসছে। হাতে একটা দামি ফোনের বক্স। আবরাজ সেটা নিল। এরপর রুমে চলে গেল। সাব্বির পেছনে থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্যারের কি বাসর পালিয়ে যাচ্ছে? এত তারা দেখিয়ে চলে গেল কেন? সাব্বির নিজের ভাবনায় বিরক্ত। ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার স্যার তাকে একটু সময় দিয়েছে এটাই তো অনেক। কাল রাতের পর আর আবরাজের দেখা পায়নি ফিজা। সকাল গড়িয়ে দুপুর, এখন রাত। মাঝে অবশ্য একবার কল করেছিল। কিন্তু ফিজা রিসিভ করেনি। নতুন একটা ফোন দিয়েছে তাকে আবরাজ। এটা কাল রাতেই খাবার খাওয়ার পর। ফোনটা দেখতে চমৎকার আর দামিও বটে। ফিজা ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। এত দামি ফোন তার চাই না। এই সব বিলাসিতা দিয়ে কি হবে যদি না স্বামীর সংসারই না হয়? স্বামীর ভালোবাসা না পায়? একজন মাফিয়ার মনে আদৌ কতটুকু ভালোবাসা থাকতে পারে এটা নিয়ে ঢের সন্দেহ। এত টাকা পয়সা, এক্সক্লুসিভ ড্রেস, গাড়ি, বাড়ি এসব তার চাই না। ফিজা ফোনটা দিয়ে তবুও 2-1টা ছবি তুলল। ক্যামেরা দারুণ। ছবি বেশ ভালো এসছে। যদিও আবরাজের সুগন্ধি ফুল এমনিতেও চমৎকার সুদর্শনা রমণী। ফিজা মুখ বাঁকায়। এটা তার মুখের কথা নয়। এটা স্বয়ং আবরাজ খানই বলে। ফিজা ঘাড় বাঁকিয়ে সদর দরজার দিকে তাকায়। আবরাজ বাড়ির ভেতর প্রবেশ করেছে। ঠোঁট বাঁকিয়েও না সুগন্ধি ফুল। ফিজা আশেপাশে তাকালো। 2 জন সার্ভেন্ট। একজনের হাতে একটা ট্রে, যার মধ্যে 2 রকম কপির মগ রয়েছে। এবং আরেকজন আবরাজের গায়ের ব্লেজারটা খুলে নিল। কিন্তু মহিলা খুব সাবধানে করছেন। আবরাজের গায়ে এক রত্তির ছোঁয়া লাগে না মহিলার। আবরাজ কপির মগ একটা হাতে নিল। এরপর ইশারা করতে মহিলা দুটো চলে গেল। ফিজার নিকট আবরাজের ব্লেজার খুলে দেওয়ার দৃশ্যটা ভালো লাগলো না। এটা কেমন বিশ্রী ব্যাপার। মাফিয়া বলে কি নিজের গায়ের পোশাকও অন্য কাউকে দিয়ে পাল্টাতে হবে? অবশ্য এত টাকাওয়ালা হলে হাত তো নিষ্পিস করবেই। সাথে মানুষজনকে দেখাতে হবে না টাকা যে আছে। তীক্ষ্ণ দৃষ্টি যেন আবরাজ অনুমান করে সেই ব্যাপারখানা। তবে তেমন গুরুত্ব দিল না। ফিজা শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে, ঠোঁট আমার। এটা কি করব না করব সেটাও আমার ব্যক্তিগত বিষয়। তা তো বটেই।
তবে পরে যদি এর জন্য উল্টো পাল্টা কিছু ঘটে, তাহলে আমাকেও কিছু বলতে পারবে না। কারণ আমিটা আমার এন্ড বউটাও আমার। সো আমার যা ইচ্ছে তাই করব। ফিজা বিরক্ত। সারাক্ষণ বউ আর বউ। অথচ এত বছর কোনো খবর ছিল না। এখন এসে শুরু হয়েছে আহ্লাদ। বিরক্তিকর স্বরে বলে উঠল, আপনি সুদর্শন, এটা তো মানতেই হবে। কিন্তু তার মানে এই না আপনি আমাকে সিডিউস করে আমার কাছাকাছি আসার চেষ্টা করলে আমি অতীত ভুলে যাব। বাহ, চতুর মেয়ে মানুষ। এমন তো হবে আবরাজ খানের বউ, যাকে কিছু বলার আগে ইশারা করলে সব বুঝে যাবে। আবরাজ নিজেও চায় না ফিজা তাকে এত দ্রুত মেনে নিক। সে চায় বউ একটু একটু করে তাকে মেনে নিক। আবরাজ লাফানোর মতো করে দ্রুত কদমে এগিয়ে গেল। ধপাস করে ফিজার পাশে বসে জড়িয়ে ধরে বলে উঠল, এই সুগন্ধি ফুল চলো না আমরা বাসরটা সেরে ফেলি। 100% শিওর আমার তোমাকে কিছু শিখিয়ে দিতে হবে ন। স্যার, সরি স্যার। আবরাজ সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাব্বিরের কণ্ঠস্বর শোনা যায়। তবে পরক্ষণে সেটাও অপ্রস্তুত হয়ে এলো। ফিজা নড়ে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে রাখে সেভাবে। এমন পরিস্থিতিতে দু দিকে গিয়ে অকওয়ার্ড ফিল করার চেয়ে এভাবে থাকাটাই বেটার। যদিও সাব্বির যে দৃষ্টি তুলে সামনে তাকাবে না এটা আবরাজ জানলেও ফিজা তো আর জানে না। অগত্যা সেভাবেই বসে রইল। আবরাজ এর মধ্যেই চোখ রাঙিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, তুমি সর্বদা আমার রোমাঞ্চ এর সময় বাগড়া দিতে আসো। এটার রিভেঞ্জ হবে তোমার বাসর রাতের ভিডিও তুমি নিজে করবে। ফিজা চমকালো। এই নির্লজ্জ পুরুষ কি বলে এসব? বাসর রাতের ভিডিও, তাও আবার যারটা সে করবে? ফিজার ভাবনার মাঝেই সাব্বির দৃষ্টি নত রেখে চিন্তিত স্বরে প্রশ্ন করল, কিন্তু স্যার ভিডিও করলে বাসর কখন করব? গাধা। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে। ফিজার হাসে পায়। আচমকাই মেয়েটা জনের কথোপকথন শুনে শব্দ করে হেসে উঠল। আবরাজের দুনিয়ায় বুঝে থমকে গেল। মেয়েটা এতদিনে তার সামনে একবারও হেসেছে কি? কণ্ঠস্বর যেমন মিষ্টি ধারালো তেমন হাসির রিনঝিন শব্দ। আবরাজের বুকের ভেতর তোলপাড় হয়। রমণীর প্রেমে সে নতুন করে পড়ছে। সংসার করতে হলে ভালোবাসা থাকতে হবে আবরাজ এমনটা জরুরি মনে করে না। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না ভালোবাসা থাকতে হবে। শুধু মনের বিরুদ্ধে গিয়ে সংসারটা জরুরি নয়, ভালোবাসাটা জরুরি। ভালোবাসা না থাকলে এমন হাসির দেখা সে পাবে আদৌ? কখনো না। আবরাজ ফিজাকে নিজে থেকে ছেড়ে দিল। ফিজা হাসি থামিয়ে দ্রুত লিভিং ছাড়ে। ফিজা যেতে আবরাজ সাব্বির এর দিকে তাকায়। জিজ্ঞেস করে, এনিথিং রং? স্যার, ত্রিনা ম্যাম কাল সকালে চলে আসবেন এখানে। আজ সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা করেছেন। ওকে, আসতে দাও। আবরাজ ভাবনা চিন্তা ছাড়া বলে দেয়। সাব্বির জানে না তার স্যার সব ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলোতে কিভাবে এত শান্ত থাকে। ত্রিনা আসবে শুনে তো বেচারার নিজেরই কলিজার পানি শুকিয়ে গেছে। যা ছেমরি ত্রিনা, আবার কি করে বসে কে বলতে পারে। আগেও তো কম করেনি। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি আমাকে একটা নতুন অনুভূতির সাথে পরিচয় করালে, সেই জন্য একটা গিফট তোমার প্রাপ্য। গিফট? সাব্বির অবাক হয়ে দুই ভ্রুর মাঝে ভাঁজ ফেলে অস্ফুটে বলে। আবরাজ কপির মগটা সামনের সেন্টার টেবিলে থেকে হাতে নিল। সেটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমুক দিল। রয়েসই জবাব দেয়, হ্যাঁ, তোমার বউকে এখানে নিয়ে আসবে। বাট তোমার বউ আসার পর জন অবশ্যই এবং অবশ্যই আলাদা আলাদা কক্ষে ঘুমবে। সাব্বির প্রথম কথাটা শুনে খুশিতে আত্মহারা হলেও দ্বিতীয় কথাটার মানেটা বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ডেকে উঠল, স্যার, কোনো বাহানা চলবে না। ইট মাই অর্ডার। সাব্বির দাঁড়িয়ে রইল। আবরাজ হনহনিয়ে নিজের কক্ষে চলে গেল। সাব্বির পেছনে সোফায় ধপ করে বসে গেল। কাদো কাদো স্বরে বলে, বউ কাছে নেই। এখন তো এটা বলে মনকে বুঝাতে পারি। কাছে থেকেও যদি বউকে ছুতে না পারি তখন কেমনে কন্ট্রোল করাম নিজেকে? বউ নিশ্চয়ই বলবে আমার বাকি কথা বলার আগে সাব্বির গুনগুন করে। চোখে পানি নেই। আবরাজ দূরে নিজের কক্ষের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, পাশাপাশি রুমে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আমি যে এক বেডে ঘুমিয়েও নিজেকে কন্ট্রোল করছি। তাহলে আমি শুধু পুরুষই নয়, মহাপুরুষ আমি। অথচ আমার বউ এটা বুঝল না। ড্যাশ 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 ড্যাশ। কাল রেডি থেকো সুগন্ধি ফুল। আমি বাসায় ফিরে তোমাকে নিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করব। ফিজা বিছানায় শুয়ে আছে আর আবরাজ তার পাশে বসে ল্যাপটপে কিছু করছে। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে উঠল উপরোক্ত কথাগুলো। ফিজা অন্য দিকে ফিরে শুয়েছিল। আবরাজের দিকে ঘুরে হেয়ালি স্বরে জিজ্ঞেস করল, আবার কাস্টমার দেখাবেন নাকি? কথাটা শেষ হওয়ার আগে ফিজার কানে যেন বিস্ফোরণ ঘটালো।
দুই হাত কানে চেপে মেয়েটা দ্রুত শোয়া থেকে উঠে বসল। কিন্তু এটাও বেশি সময়ের জন্য হলো না। আবরাজ ফিজাকে চকচকে ফ্লোরে পড়ে থাকা থেতলানো ল্যাপটপটা দেখার সুযোগ অবধি দিল না। ফিজার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে উঠল, বউ তুমি আমার কোনো পণ্য নয়। দ্বিতীয়বার এসব কথা বললে খুব খারাপ হবে। যা তোমার ধারণার বাইরে। বউ, ফিজা তাচ্ছিল্য হেসে বলে। আবরাজের রাগে চোয়াল শক্ত হয়ে আছে। সুদর্শন চেহারাটা দারুণ দেখাচ্ছে। ফিজা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আপনাকে রাগলেও চমৎকার লাগে আবরাজ। মজা করো না। সিরিয়াস। আবরাজ চক্ষুদয় বন্ধ করে গম্ভীর স্বরে জানালো। ফিজা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা, ঘুমিয়ে পড়ো। আবরাজ বিছানা ছাড়ল। গায়ে নাইট শার্ট, বুকের দিকে যে টা বোতাম সবগুলো খোলা। লোমহীন বুকের ভাঁজগুলো স্পষ্ট। ফিজা দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে নিল। এসছে পর আবরাজের এক রকম রূপ রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। ফিজা কমফর্টারের তলায় ঢুকে আবরাজ রুমে দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা মিররে দেখে সেটা। বাঁকা হেসে লাইট অফ করে। এরপর বিছানায় এসে নিজেও শুয়ে পড়ে। আবরাজ ঘুমোচ্ছে। কলিং বেলের শব্দে ফিজার ঘুম ছুটছে। পাশের দেয়ালে টানানো সোনালি রঙের ঘড়িটা দেখে সকাল 8:07। ফিজা বিছানা ছাড়ল। গায়ের পোশাক কোনো রকম ঠিকঠাক করে জুতো জোড়া পরে দরজার দিকে এগিয়ে এলো। দরজা খুলল খুব সাবধানের সহিত। আবরাজের যেন ঘুম না ভাঙে সেদিকে সম্পূর্ণ সচেতন রইল মেয়েটা। আলগোছে বাইরে থেকে দরজাটা চাপিয়ে লিভিং রুমে উপস্থিত হল। একজন ওয়েস্টার্ন পরিহিত রমণী সার্ভেন্টের সাথে কিছু নিয়ে তর্কাতর্কি করছে। বারবার ওদের মাস্টার বেডরুমে এদিকে আসার চেষ্টা করছে। তবে মহিলা জন সামনে দাঁড়িয়ে আছে বিধায় সেটা পারছে না। ফিজা পেছনে থেকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কে? ফিজার প্রশ্নে জন মহিলা সরে গেল সামনে থেকে। বাংলা বুঝতে পারেন তারা। ফিজার সামনের দাঁড়ানো রমণী ত্রিনাকে দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল। বিরক্তিকর স্বরে বলে উঠল, এত সকালে কারোর বাসায় এসে এভাবে চিৎকার করছেন? মিনিমাম কমন সেন্স টুকু নেই নাকি? ত্রিনা যতটা না অবাক হয়েছে ফিজার কথা শুনে তার থেকে বেশি মেয়েটার রাগ হচ্ছে। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ফিজার ড্রেসআপ দেখে ত্রিনা হিতাহিত জ্ঞান হারালো যেন। তর্জনী আঙুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, এই মেয়ে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে কমন সেন্স শিখাতে এসো না। কমছে কম তোমার থেকে ভালো সেন্স রয়েছে আমার। ফিজা নিজের শরীরের দিকে তাকিয়ে থমথম খেল। গায়ের পোশাকের অবস্থা নাজেহাল। কিন্তু বিষয়টা পাত্তা দিল না। ভাব এমন করল বিবাহিত একজন নারীর এত সকালে এমন পোশাক আশাকে থাকাটা খুব সাধারণ। আসলেই তো তাই। সে নিজের বাসায় কিভাবে থাকবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে যদি কেউ এত সকালে হস্তক্ষেপ করতে আসে তাহলে সেটা তার ভুল। এর জন্য তার কি করণীয়? ফিজা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই পেছনে থেকে গম্ভীর রাশভারী কণ্ঠে স্বর ভেসে এলো, তুমি এখানে? আমি তোমায় এদিকে খুঁজে পাচ্ছি না। কাম সুগন্ধি ফুল আমি আরো ঘুমোব। আবরাজ চোখ ডলতে ডলতে এসে ফিজাকে কোলে তুলে। ফিজা চমকালো তবে গলা জড়িয়ে ধরল আবরাজের। অন্য দিনের তুলনায় আজ গভীর করে গলা জড়িয়ে ধরে। আবরাজ বিষয়টা বুঝতে পারে। বউ তাকে নিয়ে জেলাস। আর ত্রিনাকে জেলাস করাতে এভাবে ধরেছে। সেটা যদি প্রতিহিংসা থেকে নয় হয়ে ভালোবাসা থেকে হতো এই গভীরতাটুকু। আবরাজ বুঝি বউকে ভালোবাসায় মুড়িয়ে রাখত। আবরাজ এর মধ্যে একবারও ত্রিনার দিকে তাকায়নি। রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে আবার দাঁড়িয়ে গম্ভীর স্বরে ত্রিনাকে উদ্দেশ্য করে বলে, বাই দা ওয়ে, সকাল সকাল একটা কাপলের বাসায় এসে এভাবে ডিস্টার্ব করাটা কোনো সভ্যতার কাতারে পড়ে না। পরে দেখা হচ্ছে। ফিজা মাথাটা একটু উঁচু করে পেছনে ত্রিনার দিকে তাকিয়ে বাঁকা হাসল। ত্রিনার চোখ টলমল করে। রাগ নাকি কষ্ট পেয়েছে ফিজা বুঝতে পারে না। বোঝার চেষ্টাও করে না। শুধু জানে এই মেয়েটা এবং মেয়েটার বাবা এরা বাপবেটি দুইটাই নাটকবাজ। ড্যাশ 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 ড্যাশ। ত্রিনা কিছু সময় আগে বাড়ি থেকে চলে গিয়েছে। ফিজা ফ্রেশ হয়ে এসে আর দেখেনি ত্রিনাকে। এ নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই। সে গুনগুন করতে করতে কিচেনে গেল। বেশ ফুরফুরে মুডে আছে মনে হচ্ছে। আবরাজের ভ্রু কুঁচকে আসে। লিভিং রুমে আর কিচেনের দরজায় দাঁড়ানো জন মহিলা রয়েছে। তারা নিজেদের মতো কাজ করছে। আবরাজ সে সব তোয়াক্কা করে না। নিজেও নাইট শার্টের হাতার ভাঁজ করা খুলতে খুলতে কিচেনে গেল। দূরে থাইকাইও তুমি এমন মায় জোড়াইছ পুরুষ। তোমার সত্যি যাইনাও এখন ছাইরা যাইবার পারি না। ফিজা খুন্তি দিয়ে একটা পাত্রে কিছু নাড়তে নাড়তে গুনগুন করে। পেছনে যে আবরাজ দাঁড়িয়ে সেদিকে মেয়েটার খেয়াল আছে না নেই বোঝা মুশকিল। গেঞ্জির ফাঁক দিয়ে নিজের মসৃণ পেটে কোমল স্পর্শের সাথে সাথে ঘাড়েও থুতনি ঠেকিয়েছে আবরাজ অনুভব করে ফিজা।
বলে, কোনো দিন ছেড়ে যেতে দেব না। আমার মৃত্যুই তোমার মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা সুন্দরী রমণী। ফিজা মুচকি হাসল। সেকেন্ড সময় পরপরই আবরাজ কিছুটা ছিটকে দূরে সরে এলো। ডান হাতে বা হাতটা চেপে ধরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বউয়ের দিকে। ফিজা খুন্তিটা উল্টে পাল্টে দেখতে দেখতে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, একদম ভুল সেটা। প্রমাণ নিশ্চয়ই হাতে নাতে পেয়েছেন। আপনি কেন আমি না চাইলে আমাকে আপনি আটকাতে কখনো পারবেন না। আবরাজ হাতটা লাল হয়েছে। সুন্দর চামড়ায় চোখে লাগছে খুব। ফিজার মনটা আচমকাই খারাপ হয়। বারবার সে মানুষটাকে ক্ষতবিক্ষত করছে। অথচ আবরাজ খান তাকে এখনো একবার ছুঁয়ে অবধি দেখেনি। আঘাত তো দূর, তার তো এমন উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য তো ছিল মানুষটা তাকে যেমন মানসিক অশান্তি দিয়েছে তাকেও সেই অশান্তির সাথে পরিচয় করানো। ফিজা খুন্তি রেখে রান্নাঘরে রাখা ফার্স্ট এইড বক্স খুঁজে বের করে। আবরাজ তখন ভ্রু কুঁচকে তাকিয়ে। ফিজা আবরাজের হাত টেনে ধরে সেখানে ঔষধ লাগালো। আবরাজ ফিজার দিকে বিনাবাক্য তাকিয়েছিল এত সময়। ফিজার কাজ শেষ হতে আবরাজ বলে উঠল, সময় হোক, এমন কাদান কাদাবো। সবকিছুর উসুল তখন একটু পরপর করে নেব সুগন্ধি ফুল। চোখগুলো ছোট ছোট আবরাজের। ফিজা ভ্রু জোড়া আড়াআড়ি ভাবে রাখল। জিজ্ঞেস করল, রুমে যান, খাবার নিয়ে আসছি। আবরাজ ঘাড় নেড়ে কিচেন ছেড়ে বেরিয়ে এলো। জন মহিলা বেশ অবাক হয়েছে। মুখ দেখে বোঝা যাচ্ছে যে আবরাজ খানের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস করে না। একটু এদিক ওদিক হলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে সেই আবরাজ খান একজন মেয়েকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। আবরাজকে দেখে যে যার কাজে লেগে পড়ল। আবরাজ লিভিং রুমের ঠিক মাঝে দাঁড়িয়ে মহিলাগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, এটাই লাস্ট এন্ড ফার্স্ট। নেক্সট টাইম যদি আমার সুগন্ধি ফুল রান্না ঘরে গিয়েছে খুব খারাপ হবে। ইট মাই প্রমিস। ফিজা শুনল রান্না ঘর থেকে। বিরক্তিতে চোখ মুখ বিকৃতি করে ফোঁস করে বলে উঠল, আজব পুরুষ। সাব্বির সবেমাত্র নিজের কক্ষ থেকে বেরিয়েছিল। বেচারার সবেমাত্র ঘুম ভেঙেছে বোধ হয়। চোখ ডলছে তখনও। তারপর লিভিং রুমে এসে আবরাজের রাগী কণ্ঠস্বর। কেন রেগে আছে কি কারণ, কিছু বুঝে উঠার আগেই আবরাজ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আজ সারাদিন তোমার ফোন পানিতে ভিজিয়ে রাখবে। আর তুমি শাওয়ার দিবে না। এগুলো কিসের শান্তি যদি জিজ্ঞেস করো তাহলে আজ থেকে আগামী 7 দিন বউয়ের সাথেও কথা বলতে পারবে না। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ঘুমের রেশ এখনও কাটেনি। সকাল সকাল স্যার তাকে কিসের শাস্তি দিচ্ছে জিজ্ঞেস করবে মনস্থির করেও লাস্টের কথায় সেটাও গিলে নিল। আবরাজ এর মধ্যে নিজের রুমে চলে গিয়েছে। ফিজা এলো তখন। সাব্বির ফিজাকে দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাল। এরপর আমতা আমতা করে প্রশ্ন করল, ম্যাম স্যার রেগে আছেন কেন? রেগে নয়, খুশি আছে। গার্লফ্রেন্ড এসছিল তাই। ফিজা মেকি হেসে বলে। সাব্বির থতমত খেল। গতকাল এর কথা স্মরণ হতে বুঝতে পারে ত্রিনা এসছিল। এই জন্যই স্যার রেগে আছেন। সাব্বির দাঁত দ্বারা জিহ্বা কাটে। মাথায় হাত দিয়ে আফসোস করে বলে, ও শিট। এরপর দ্রুত নিজের রুমের দিকে চলে গেল। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সাব্বিরের হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া। এরপর নিজেও রুমে এলো। আবরাজ তখন ওয়াশরুমে হয়তো। ফিজা হাতের ট্রেটা একটা টেবিলের উপর রাখে। এরপর ফোন হাতে নিয়ে থাই ঠেলে ব্যালকনিতে এলো। বাড়িতে কল করে মায়ের সাথে বোনের সাথে কথা বলে। যদিও সেখান তখন সন্ধ্যায়। এরপর কল কাটতে আবরাজের কণ্ঠস্বর ভেসে এলো, সুগন্ধি ফুল এদিকে এসো। ফিজা রুমে এসে দেখল আবরাজ শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। ফর্সা শরীরে অল্পস্বল্প পানির বিন্দু চিকচিক করে। চওড়া বুকখানায় একটা পশমের চিহ্ন নেই। হাতের পেশিগুলো ফুলে ফেপে রয়েছে। ফিজার হাত থেকে আবরাজ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলতে ফিজা ধ্যান ভাঙে। আবরাজ ফিজার ডান হাত টেনে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে বলে উঠল, চুল শ্যাম্পু করতে হবে সুগন্ধি ফুল। আবরাজ বাথটবে বসে। ফিজা কোনো কথা না বলে শ্যাম্পু নিয়ে আবরাজের চুলে লাগিয়ে দেয়। একটু একটু অনুশোচনাও হয় নিজের কাজের জন্য। ভাবে এমনটা আর কখনো করবে না। কথা দিয়ে আঘাত করবে যতদিন না বিয়ের দিন রাতে কেন তাকে ফেলে চলে এসেছিল এটা সম্পূর্ণ ক্লিয়ার করছে। নিজের গায়ে ঠান্ডা পানির ঝাপটা পেতে ফিজা চমকে আবরাজের চুল খামচে ধরল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম অসভ্যতামি করবেন না আবরাজ। করব। আমি শাওয়ার নিয়েছি একবার। ফিজা কণ্ঠ খাদে এনে বলল। আবরাজ সাথে সাথে আবদার করে, আবার নাও আমার সাথে। গতকাল করেছি। সেটা ইচ্ছে করে নয়। আপনি জোর করেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার জোর করতে হবে না। উত্তরটা খারাপ ভালো যাই হোক। আবরাজ শুনে কিছু না বলে ফিজাকে নিজের কোলের উপর বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে।
গভীর করে বাঁধন। ফিজা জোর করে না, সেভাবে পড়ে থাকে। ভালোবাসি কি না জানা নেই, বাট তোমার জন্য যা ফিল করি আমি তা আগে কখনো কোনো মেয়ের জন্য করিনি। এটা নিয়ে আমি নিজের সাথে ফাইট করছি। আই ওয়ান্ট ইউ, এন্ড আই নিড ইউ, অ্যাট এনি কস্ট।